ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে পয়লা মে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, আয়ুষ্মান ভারত দিবস বা আয়ুষ্মান ভারত ডে 2024 কবে পালিত হলো? এটা 30শে এপ্রিল পালন করা হলো। আয়ুষ্মান ভারত যোজনা এর লক্ষ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর 31শে এপ্রিল আয়ুষ্মান ভারত দিবস পালন করা হয়। বিশেষ করে সুবিধা বঞ্চিতদের জন্য সাশ্রয়ী মূল্যের মানসম্মত স্বাস্থ্যসেবা পরিষেবাগুলিকে আরও ভালো অ্যাক্সেস প্রদানের স্কিমের উদ্দেশ্যকে হাইলাইট করার জন্য সরকার এই দিবসটি প্রতিষ্ঠা করে। 2018 সালে নরেন্দ্র মোদীর দ্বারা চালু করা হয়েছিল এই আয়ুষ্মান ভারত যোজনা। এটি একটা স্বাস্থ্যসেবা প্রকল্প যা বিনামূল্যে স্বাস্থ্য বীমা প্রদান করে। প্রতি বছর 10.74 কোটির বেশি দরিদ্র ও অরক্ষিত পরিবারকে 5 লাখ টাকা প্রদান করবে। তো এটা 30শে এপ্রিল পালন করা হলো। পরের প্রশ্ন 2 নাম্বার, ইন্টারন্যাশনাল জ্যাজ ডে এটা 2024 কবে পালিত হলো? এটাও 30শে এপ্রিল পালন করা হলো। আন্তর্জাতিক জ্যাজ দিবস প্রতি বছর 30শে এপ্রিল পালন করা হয়। এটি একটি বিশ্বব্যাপী অনুষ্ঠান যা মানুষকে একত্রিত করে শান্তি, ঐক্য এবং আন্তঃসংস্কৃতির সংলাপের প্রচার করার জন্য জ্যাজের যে শক্তি সেটা উদযাপন করে। এটা কি বলো? এটা জ্যাজ হচ্ছে একটা যন্ত্র। পরের প্রশ্ন 3 নাম্বার, সম্প্রতি কে সিকিউরিটিজ অ্যাপিল ট্রাইব্যুনাল স্যাট এর প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? উত্তরটা হচ্ছে বিচারপতি দীনেশ কুমার। বিচারপতি অবসরপ্রাপ্ত অবশ্যই দীনেশ কুমার 29শে এপ্রিল 2024-এ সিকিউরিটিজ অ্যাপিল ট্রাইব্যুনালের প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ভারত সরকার বিচারপতি দীনেশ কুমারকে 4 বছরের মেয়াদের জন্য সেখানে নিযুক্ত করেছে এবং তিনি এর আগে কর্ণাটকের হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। 2024-এর ফেব্রুয়ারি মাসে তিনি অবসর নিয়েছেন। স্যাট গত 4 মাস ধরে প্রিসাইডিং অফিসার ছাড়াই কাজ করছে। তার আগে ছিল তোমার বিচারপতি তরুণ আগরওয়াল, তিনি 2023-এর ডিসেম্বরে অবসর নিয়েছেন। তো বর্তমানে দীনেশ কুমার সেই পদে এলেন। সিকিউরিটিজ অ্যাপিল ট্রাইব্যুনাল সম্পর্কে বলি, এটা একটা সংবিধিবদ্ধ সংস্থা। 1992 সালে সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অ্যাক্ট 1992 এর অধীনে এটা প্রতিষ্ঠা হয়েছিল। হাইকোর্টের পরিবর্তে সিকিউরিটিজ অ্যাপিল ট্রাইব্যুনাল গঠন করে। এটি নিম্নলিখিত আর্থিক নিয়ন্ত্রকদের বিরুদ্ধে আপিল শুনানি করে। পরের প্রশ্ন হচ্ছে তোমার 4 নাম্বার, সম্প্রতি মণিপাল একাডেমি অফ হায়ার এডুকেশন MAHE কাকে সম্মানসূচক ডক্টরেট উপাধি প্রদান করেছে? উত্তরটা হচ্ছে KV কামাতকে। মণিপাল একাডেমি অফ হায়ার এডুকেশন সম্মানিত KV কামাতকে 29শে এপ্রিল 2024 একটি বিশেষ সমাবর্তনে সম্মানসূচক ডক্টরেট সহ উপাধি তাকে দিয়েছে। আর KV কামাত হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর ফাইন্যান্সিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান এবং জিও ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান। অনুষ্ঠানটি ব্যাংকিং, ফিন্যান্স এবং টেকসই উন্নয়নে কামাতের ব্যতিক্রমী নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছে। ভারতের আর্থিক খাতে বৈশ্বিক প্রভাবে তার উল্লেখযোগ্য অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। আর এই MAHE মণিপাল একাডেমি অফ হায়ার এডুকেশন এটা কর্ণাটকের উদুপি জেলায় অবস্থিত। স্কুলটি ভারতের ব্যাঙ্গালোর জামশেদপুরে ক্যাম্পাস রয়েছে, পাশাপাশি দুবাই এবং মালয়েশিয়াতেও আছে। পরের প্রশ্ন 5 নাম্বার, সম্প্রতি বিনয় বীর প্রয়াত হয়েছেন, তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন সাংবাদিক। বিনয় বীর একজন প্রখ্যাত সাংবাদিক, প্রকাশক এবং দৈনিক হিন্দি মিলাপের সম্পাদক। 27শে এপ্রিল 2024 72 বছর বয়সে মারা যান। তিনি দক্ষিণ ভারতের হিন্দি ভাষার জন্য একজন চ্যাম্পিয়ন এবং হিন্দি ভাষার একজন সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। বিনয় বীর তার পিতার মৃত্যুর পর 1991 সালে দৈনিক হিন্দি মিলাপের সম্পাদনার দায়িত্ব নেন এবং তার নেতৃত্বে পত্রিকাটির বিকাশ ঘটে। তিনি সংগঠন এবং সামগ্রিকভাবে সাংবাদিকতা সম্প্রদানের মধ্যে একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। পরের প্রশ্ন 6 নাম্বার, সম্প্রতি ডিলোয়েট ইন্ডিয়া ফিনান্সিয়াল ইয়ার 24 এবং 25-এর জন্য ভারতের GDP কত হবে বলে জানিয়েছে? উত্তরটা হচ্ছে 7.6 থেকে 7.8%। ডিলোয়েট ইন্ডিয়া ফিনান্সিয়াল ইয়ার 2024 এবং 25-এর জন্য তার GDP বৃদ্ধির পূর্বাভাস সংশোধন করেছে এবং এটা 7.6 থেকে 7.8 পর্যন্ত বলেছে বাড়বে। আগে বলেছিল 6.9 থেকে 7.2 বাড়বে, সেখান থেকে এটা বলেছে যে আরও বৃদ্ধি হবে। ডিলয়েট এর প্রবৃদ্ধি অনুমানগুলি ভারতের রিজার্ভ ব্যাংকের বিপরীত হয়েছে। ফিনান্সিয়াল ইয়ার 24-এর জন্য 7% GDP উচ্চহার বৃদ্ধির আশা করেছে। ডিলয়েটের পূর্বাভাসগুলি IMF এবং বিশ্বব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থাগুলির সাম্প্রতিক ঊর্ধ্বমুখী সংশোধনের সাথে সারিবদ্ধ এবং অনুমানগুলির বৈচিত্র্যগুলি অর্থনৈতিক পূর্বাভাসের জটিলতা এবং অনিশ্চয়তাকে আন্ডারস্কোর করে। পরের প্রশ্ন 7 নাম্বার, সম্প্রতি ইনভেস্ট ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী ভারতের ইনকাম
ভারতের ই-কমার্স মার্কেট কত সালের মধ্যে বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম হয়ে উঠবে? উত্তরটা হচ্ছে 2030 সালের মধ্যে। ইনভেস্ট ইন্ডিয়া ভবিষ্যৎবাণী করেছে যে ভারতের ই-কমার্স সেক্টর 2030 সালের মধ্যে $325 বিলিয়ন উন্নীত হবে। সেখানে গ্রামীণ ভারত অনেক বেশি প্রবৃদ্ধি চালাবে। এই বৃদ্ধি ইন্টারনেটের অনুপ্রবেশ, সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট পরিষেবা এবং স্মার্টফোন ব্যবহারকারীদের ক্রমবর্ধমান সংখ্যার মতো কারণগুলি দ্বারা ইন্ধন দেওয়া হবে। ইনভেস্ট ইন্ডিয়া এটা পূর্বাভাস দিয়েছে ই-কমার্স বাজার 2030 সাল নাগাদ $325 বিলিয়ন হবে এবং যা দেশের ডিজিটাল অর্থনীতি $800 বিলিয়ন হবে বলে আশা করা যাচ্ছে। পরের প্রশ্ন 8 নম্বর। সম্প্রতি কোন আইআইটি উদ্ভাবনী 3D প্রিন্টেড ড্যামি ব্যালট ইউনিট চালু করেছে? উত্তরটা হচ্ছে আইআইটি গুয়াহাটি। কামরূপ ইলেকশন ডিস্ট্রিক্টের সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেট সেল এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটির মধ্যে একটি যৌথ প্রচেষ্টায় একটি যুগান্তকারী 3D প্রিন্টেড ড্যামি ব্যালট ইউনিট উন্মোচন হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য ভোটারদের সচেতনতা, সম্পৃক্ততা, বিশেষ করে নতুন ভোটার এবং প্রবীণ নাগরিকদের মধ্যে ভোটদান প্রক্রিয়ার বাস্তবতা অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে এটা তাদের দেখানো হবে। ডামি ব্যালট ইউনিট এর উদ্দেশ্য কি? 3D প্রিন্টেড ডামি ব্যালট ইউনিটের বিকাশের পিছনে উদ্দেশ্য হলো ভোটদানের জটিলতা সম্পর্কে নাগরিকদের শিক্ষিত করা, ভয় বা উদ্বেগ দূর করা এবং ভোটারদের বেশি ভোটদানে উৎসাহিত করা। আইআইটি গুয়াহাটি এটা ভারত সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটি পাবলিক টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়, যা ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি এলাকার আমিনগাঁও এলাকায় অবস্থিত। এটা ভারতে প্রতিষ্ঠিত ষষ্ঠ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। পরের প্রশ্ন 9 নাম্বার। সম্প্রতি কোন রাজ্যের বিপন্ন নীলগিরি তাহরের জন্য সংরক্ষণ প্রচেষ্টা শুরু হয়েছে? উত্তরটা হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ু সরকার রাজ্যের আইকনিক প্রাণী নীলগিরি তাহরের 3 দিনের সমীক্ষা শুরু করেছে। এই উদ্যোগের লক্ষ্য এই বিপন্ন প্রজাতিকে আরও ভালোভাবে বোঝা এবং সংরক্ষণ করা, যা বাসস্থানের ক্ষতি এবং শিকার সহ অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের মতো বিখ্যাত সংস্থাগুলির সহযোগিতায় এই সমীক্ষা চালানো হচ্ছে। একটি স্থানীয় প্রজাতি রক্ষা হিসেবে নীলগিরি তাহর হচ্ছে একটা প্রজাতি শুধুমাত্র ভারতের পশ্চিম ঘাটে পাওয়া যায়, বিশেষ করে তামিলনাড়ু এবং কেরালার দক্ষিণাঞ্চলের পাশাপাশি নীলগিরি পাহাড় এবং পূর্ব ঘাটগুলিতে। 1200 থেকে 2600 মিটার পর্যন্ত বর্ধিত পাহাড়ি ভূখণ্ডে রাজকীয় অগুলেটগুলি বাস করে, যা পাহাড়ি তৃণভূমি এবং শোলা বন দ্বারা চিহ্নিত করা হয়। নীলগিরি তাহর হচ্ছে বর্তমানে একটি বিপন্ন প্রজাতি। 1972 সালে তফসিলি 1-এর অধীনে তাতে সুরক্ষিত করার কথা বলা হয়েছে। তামিলনাড়ু রাজধানী হচ্ছে চেন্নাই। মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন, রাজ্যপাল আর.এন. রভি। ন্যাশনাল পার্ক গুন্ডা ন্যাশনাল পার্ক, গলফামন্ডা ন্যাশনাল পার্ক, ইন্দ্র স্যাংচুয়ারি, মিদুমালাই ন্যাশনাল পার্ক, মুকুতি ন্যাশনাল পার্ক আর পালানি হিল ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার। সম্প্রতি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2024-এর জন্য ঘোষিত ভারতীয় দলে কাকে নেতৃত্ব দেওয়া হয়েছে? উত্তরটা হচ্ছে রোহিত শর্মা। অভিজ্ঞ রোহিত শর্মার নেতৃত্বে ভারতে অধীরভাবে প্রত্যাশিত আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2024-এর জন্য তার 15 খেলোয়াড়ের দল ঘোষণা করেছে। দলের মধ্যে বিভিন্ন অবস্থান, বিশেষ করে উইকেটরক্ষক ভূমিকাকে ঘিরে অনেক জল্পনা কল্পনার পর নির্বাচকরা ঋষভ পান্ত এবং সঞ্জু স্যামসনকে গ্লাভস দিয়েছে, তাকে দায়িত্ব দিয়েছে। তো কে কে আছে একটু বলে দিই। রোহিত শর্মা ক্যাপ্টেন, হার্দিক পান্ডিয়া হচ্ছে ভাইস ক্যাপ্টেন, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, আর উইকেট রক্ষক তো বললাম ঋষভ পান্ত আর সঞ্জু স্যামসন। এছাড়া আছে শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আশদীপ সিং, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ। রিজার্ভে রয়েছেন শুভমান গিল, রিঙ্কু সিং, খালিল আহমেদ, আভেশ খান। টোটাল 15 জনের দল ঘোষণা হয়েছে। তো এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।